চাকদাহ গণেশ জননী পুজো ও মেলা। প্রায় 4 শতকের এই পুরনো মেলা শুরু হয়ে গেছে 12ই ফেব্রুয়ারি 2025 থেকে। শুরু হয়েছে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই মেলা চলবে এবং বাংলার 29শে মাঘ 1431 থেকে 13ই ফাল্গুন 1431 পর্যন্ত চলবে। তবে এই মেলা সাথে কিছু বৈশিষ্ট্য রয়েছে। মেলা 15 দিন ধরে চললেও গণেশ জননী প্রতিমা এবং গণেশ জননী মা থাকবে প্রায় দোল পর্যন্ত, অর্থাৎ প্রায় 14ই মার্চ 2025 বাংলার 29শে ফাল্গুন 1431 পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যেতে যেতে মেলায় প্রবেশ করেছি ইতিমধ্যেই। মেলা শুরু হয়ে গেছে, প্রচুর লোকজন চারিদিক থেকে এসেছে, হাজার হাজার মানুষ প্রতিদিন। রাজ্য তো বটেই, জেলা তো বটেই, বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এত প্রাচীন এবং পুরনো মেলা যে আমরা এর কাল নির্ণয় করতে না পারলেও আনুমানিক 367 বছর বা তারও অনেক আগে থেকেই এই মেলা শুরু হয়েছিল আমরা জানি। সেই মেলার শুরু হয়ে গেছে। আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি লোকজন সব সরিয়ে আমরা আস্তে আস্তে মেলার ভিতর প্রবেশ করছি। আমরা যেতে যেতে মেলার মূল মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। দেখতে পাবো এখানে মেলা মাঘী পূর্ণিমার প্রতি তিথিতেই এই মেলা শুরু হয় এবং চলে শিবরাত্রি পর্যন্ত এবং এই মা গণেশ জননী এই মন্দিরে অধিষ্ঠান করে প্রায় দোলের দিন পর্যন্ত। মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হল মহান নক্ষত্রযুক্ত মাঘ মাসে পূর্ণিমা তিথি ও হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। এই দিনে চন্দ্র, গুরু এবং শনি 3টি গ্রহই নক্ষত্র তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে। এই দিনটিকে চন্দ্রের সর্বোচ্চ শক্তি উপলব্ধি করার জন্য অন্যতম সেরা দিন হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে চন্দ্র তার রশ্মির মাধ্যমে আশীর্বাদ বর্ষণ করে, তাই চন্দ্র দেবতার পূজা অর্ঘ্য প্রদান করা উচিত এবং আশীর্বাদ লাভের জন্য কিছুক্ষণ চাঁদের আলোর নিচেই বসে থাকা উচিত। এবছরে 2025 সালে মা গণেশ জননীর পুজো শুরু হয়ে গেছে এবং এই পুজো খুব জাঁকজমক করে প্রায় 4 দিন ধরে চলতে থাকে। এই পুজো সকাল থেকে পুজো শুরু হয়, সন্ধে আরতি হয় এবং সারাদিন এই পুজোতেই এত লোকের ভিড়ের সমাগম ঘটে। হাজারো হাজারো মানুষ চাকদা, তার পার্শ্ববর্তী এলাকার নদিয়া জেলা এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই পুজো দেখতে আসে। শোনা গেছে যে বহু আগে এই মেলা শুরু হয়েছিল। শুধু পশ্চিমবঙ্গ কেন, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও এই মাঘী পূর্ণিমার এই পুণ্যতিথিতে যে মেলা অনুষ্ঠিত হয় তা দেখার জন্য আসতো এবং চাকদার কাছেই যে ভাগীরথী গঙ্গা রয়েছে, এই গঙ্গাতে স্নান সেরে অনেক মানুষ, হাজার হাজার মানুষ পুণ্যার্থী এই মাঘী পূর্ণিমার পুজো দিত এবং এখানে মেলা বসতো। এই মেলায় কি না থাকতো তখন। আস্তে আস্তে মেলা কালক্রমে এই মেলা জায়গা কিছুটা ছোট হলেও সেই পুরনো ঐতিহ্যকে আজ আধুনিকতার ছোঁয়ায় সেজে উঠেছে এই মেলা। আজ মেলার প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড লোকজন প্রথম দিন সেই মাঘী পূর্ণিমার তিথিতে পুজো দেবার জন্য এবং অঞ্জলি দেবার জন্য হাজার হাজার মানুষ সব মাকে ঘিরে তার প্রার্থনা করে চলেছে এবং মাকে পুজো দিচ্ছে। কেউ মোমবাতি জ্বেলে দিচ্ছে, কেউ ধূপ জ্বেলে দিচ্ছে, মায়ের কাছে তাদের প্রার্থনা করছে তাদের মনস্কামনা পূর্ণের জন্য।
এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা অনেকেই এসেছি অঞ্জলি দিতে। মাঘী পূর্ণিমার এই পুণ্যতিথিতে অঞ্জলি দেওয়া মানে অনেক মনস্কামনায় পূর্ণ হবে বলে সবার আশা থাকে, এবং দীর্ঘদিন ধরে, আজকে শুধু নয়, বহু আগে থেকেই এই বিষয়টাই অনেকেই জানে যে এই পূর্ণিমা তিথিতে মায়ের কাছে কিছু চাইলে মা কাউকে ফিরিয়ে দেয় না, কোনো না কোনোভাবে তার আশা পূর্ণ হয়। তাই আজও সেই আশায় বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে, বহু দূর দূরান্ত থেকে এই মেলায় ছুটে আসে মায়ের দর্শন পাওয়ার জন্য। মেলা যেরকমই হোক, যত বড়ই হোক বা ছোটই হোক, কিন্তু মায়ের এই গণেশ জন্মে মায়ের এই দর্শন সকলের কাছে নজর কাড়ে। মায়ের এত সুন্দর রূপ এবং এত সুন্দর করে সাজানো, আমরা আশেপাশে কোনো জায়গাতেই মেলা দেখা যায় না। পশ্চিমবঙ্গের খুব কিংবদন্তি এই মেলা এবং বহু প্রাচীন মেলা। এই মেলার আজও সেই ঐতিহ্য বহন করে চলেছে, এবং আমরা মায়ের পুজোর সাথে সাথে দেখতে পাচ্ছি মায়ের আরতি হচ্ছে। কত কিছু দেখলে প্রাণ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে এই মেলায়।
মাঘী পূর্ণিমা সম্পর্কে আমরা একটু বিশদে জানতে চাইতেই পারি। এই মাঘী পূর্ণিমা হিন্দুরা মাঘ মাসকে হিন্দু ক্যালেন্ডারে সকল মাসের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে করে। মাঘী পূর্ণিমা উদযাপনের সময় ভক্তরা উপবাস করেন, পবিত্র জলে স্নান করেন, দান করেন, বিষ্ণু ও হনুমানের মতো দেবতাদের কাছে প্রার্থনা করেন। হিন্দুরা বিশ্বাস করেন যে গঙ্গা, যমুনা, কাবেরী ইত্যাদি নদীতে এই পবিত্র নদীতে স্নান করেন এবং পুজো দিয়ে থাকেন। এই পুজো দিতে শুধু এ রাজ্য থেকে কেন, আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা এখানে মহারাষ্ট্র থেকে এসেছে এই পুজো দেখবার জন্য, এবং এই পুজোর টানে, এই মেলার টানে এখানে ছুটে আসে। হিন্দু পুরাণে আরো বলা হয়েছে যে ভগবান এই দিনে গঙ্গা নদীতে বাস করেন, এমনকি জল স্পর্শ করলেও মানুষের জন্য খুবই উপকারী হতে পারে। এই দিনে যে প্রার্থনা করা হয় তাদের ইচ্ছা পূরণের প্রায় নিশ্চিত করে। বেশিরভাগ ভক্ত একথাই বিশ্বাস করে থাকে। এই গণেশ জননী মেলার একটি কথিত এবং পৌরাণিক বিষয় রয়েছে, যার থেকে এই গণেশ জননী মেলা সৃষ্টি এবং যার সূত্র ধরে এই গণেশ জননী মেলা শুরু হয়েছিল। আমি দেখতে পাচ্ছি যে এই মেলার সামনে কয়েকজনকে, যাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করেছিলাম, তারা মহারাষ্ট্র থেকে এসেছে এবং তাদের কয়েকজন, তারা বহু বছর অপেক্ষা করার পর এবারে সুযোগ পেয়েছে এই মেলা দেখার, এবং সেখানে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। হিন্দু পুরাণের পবিত্র জগতে এমন একটি গল্প রয়েছে যা প্রিয় হাতির মাথাওয়ালা দেবতা ভগবান গণেশের চিরন্তন জ্ঞান এবং তার ভাই কার্তিকের ওপর তার দ্রুত বিজয়ের সাথে প্রতিধ্বনিত হয়। এটি এমন একটি গল্প যা কেবল গণেশের বুদ্ধিমত্তা প্রদর্শন করে না, বরং শারীরিক শক্তির চেয়ে জ্ঞানের মূল্য সম্পর্কে একটি গভীর শিক্ষাও দেয়। জ্ঞান এবং অমরত্বের ফলের মনোমুগ্ধকর আখ্যাটি গভীরভাবে অধ্যয়ন করতে আমাদের সাথে বিষয়টি একবার দেখে নিন। একটি ঐশ্বরিক পরিবারের খেলা। আমাদের এই ভগবান শিব এবং পার্বতীর সাথে উত্থাপিত হয়, যারা ব্রহ্মাণ্ডের অধিষ্ঠিতী ঐশ্বরিক দম্পতি। তাদের স্বর্গীয় আবাসে তারা দুই পুত্র গণেশ এবং কার্তিকের জন্মের আনন্দে আনন্দিত হয়েছিল। এবার বিষয়টা বলতে বলতে আমি দেখতে পাচ্ছি এখানে বয়স্ক একজন নিয়ে এসেছেন, তিনি আমার মা, এবং তিনি সে মা এবার এসছে মেলা দেখতে এবং খুব কষ্ট করে এবার এই মেলা দেখছেন এবং বসে সেই মেলার ঠাকুরের পুজো দেখছে, আরতি দেখছে। খুব ভালো লাগছে আমার মাকে এই মেলায় দেখতে এবং আসতে পেরেছে। আপনাদেরকে সেই ছবিটাই আমি তুলে ধরছি। হ্যাঁ, যেটা বলছিলাম, সেই মহান ভগবান শিব এবং পার্বতীর গল্পে যে কোনো প্রেমময় পরিবারের মতো তারা একসাথে মানুষ সম্পন্ন করতে, কাটাতে, উপভোগ করতে চেয়েছিল। একদিন দেবতারা স্বয়ং ভগবান শিব এবং পার্বতীকে এক অমূল্য উপহার দান করলেন, এমন একটি ফল যা অন্য কোনো ফল থেকে আলাদা। এই ফলের মধ্যে রয়েছে পরম ধন, সর্বোত্তম জ্ঞান এবং অমরত্বের অমৃত। এটি ছিল ঐশ্বরিক দম্পতির প্রতি দেবতাদের স্নেহ এবং শ্রদ্ধার প্রতীক। এই প্রতীককে কেন্দ্র করে ভাই বোনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। গণেশ এবং কার্তিক স্বাভাবিকভাবেই ঐশ্বরিক ফলের জ্ঞান এবং অমৃত গ্রহণের জন্য কৌতূহলী হয়ে এবং আগ্রহী হয়ে পড়েছিল। স্বর্গীয় নৈবেদ্য দেখার সময় তাদের নিষ্পাপ হৃদয় উত্তেজনা এবং প্রত্যাশায় ভরে ওঠে। ভগবান শিব এবং পার্বতী তাদের দুই প্রিয় পুত্রের মধ্যে দ্বন্দ্বের উদ্ভব বুঝতে পেরে একটি মূল্যবান শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। তারা ব্যাখ্যা করেন যে ফলটি হালকাভাবে খাওয়া উচিত নয়, কারণ এতে রয়েছে সবচেয়ে গভীর জ্ঞান এবং অমরত্বের অমৃত। পিতামাতার এই জ্ঞানের এক মুহূর্ত তারা পরীক্ষা করতে চেয়েছিলেন। পিতামাতার এই পরীক্ষায়
বলা হয়েছিল যে ব্যক্তি পৃথিবীতে 3বার প্রদক্ষিণ করতে পারে এবং প্রথমে ফিরে আসতে পারে তাকে এই অসাধারণ পুরস্কারের যোগ্য বলে বিবেচনা করা হবে। এটি এমন একটি বিষয় ছিল যা কেবল শারীরিক ক্ষমতায় পরীক্ষা করবে না, বরং বিশ্ব এবং রহস্য সম্পর্কে তাদের বোঝার জন্য পরীক্ষা করবে। যাই হোক, আমরা ফিরে আসছি আর একবার। তার আগে দেখে নিই আবার একটা পরের দিন যে পুজো হচ্ছে, ওর 4 দিন পুজোর মধ্যে এটা দ্বিতীয় দিনের পুজো এবং চতুর্থ দিনে 4বার পুজো হবে। প্রতিদিনই একটা আরতি হবে, সন্ধ্যায় আরতি হবে, ভোগ হবে। তাই মেলার এই পুজোটা একটা বড় আকর্ষণের বিষয় এবং যাকে দেখার জন্য দিন ধরে কয়েকশো বছর ধরে এই মেলাকে কেন্দ্র করে যে পুজো হয়, গণেশ জননী মায়ের পুজো, তাকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে এবং পুজোটা এতটাই মনোমুগ্ধকর এবং আত্মার তৃপ্তি দেয় যে এই পুজো দেখার জন্য, এই মাকে দর্শনের জন্য বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে। হয়তো অনেক চেষ্টা করে হয়তো একবার তার জীবনে দুবার বা কয়েকবার সুযোগ থাকে এই মেলা দেখতে আসার। সেই জন্য এইবার যে পুজোটা আমরা দেখতে পাচ্ছি, এখানে এখন আরতি চলছে এবং এটা মেলার দ্বিতীয় দিনের আরতি। এরপরে আরও দেখতে পাবো। খুব ভালো লাগছে, দেখুন কি সুন্দর আরতি হচ্ছে, মায়ের সুন্দর সেই দর্শন আমরা পাচ্ছি। মায়ের কাছে এসে আমাদের মন তৃপ্তিতে ভরে যাচ্ছে।
বলছিলাম, কার্তিক এবং গণেশের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা খুব তাড়াহুড়ো করে কে আগে পৌঁছাবে, কে আগে, এই জন্য একটা তাড়াহুড়ো শুরু হয়ে গেছিল। কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই বীরপুত্র কার্তিক ঝাঁপিয়ে পড়েন। তিনি তার বিশ্বস্ত বাহন ময়ূর আহরণ করেন এবং মহাকাশের বিশালতায় উড়ে যান। তারুণ্যের উৎসাহ এবং দৃঢ় সংকল্পে চালিত হয়ে কার্তিক তার সামনের বিশাল কাজটি সম্পন্ন করার জন্য যাত্রা শুরু করেন। ইতিমধ্যে গণেশ, যিনি তার প্রজ্ঞা এবং চতুরতার জন্য পরিচিত, বিচক্ষণ দৃষ্টিতে পরিস্থিতি মূল্যায়ন করলেন। তিনি জানতেন তার নিজস্ব বাহন ইঁদুর কার্তিক ময়ূরের চেয়ে ধীর গতি এবং কম চটপটে প্রমাণিত হবে। তার মোটা এবং গোলাকৃতি দ্রুত চলাচলের জন্য উপযুক্ত ছিল না। তবে গণেশের জ্ঞান তাকে এক অনন্য সমাধানের দিকে পরিচালিত করেছিল, এমন একটি সমাধান যা মহাবিশ্বের সম্পর্কে তার বোধগম্যতা এবং তার পিতামাতার প্রতি তার ভালোবাসার প্রদর্শন করেছিল। যাই হোক, আরেকটা পরের দিকে আমি যাচ্ছি। মেলা দেখতে দেখতে আমি দেখতে পাচ্ছি যে মেলা এবং মন্দিরের সামনে মাঠের মধ্যে অনেকটা জায়গা জুড়ে মেলায় মাটিতেই বসে রয়েছে অনেক বিক্রেতা, যারা বহু দূর দূরান্ত থেকে এই মেলায় এসেছে তাদের জিনিসপত্র বিক্রি করতে, তাদের এই সংসার চালাবার জন্য বিভিন্ন রকম দ্রব্য নিয়ে এসেছে। তারা সংসার চালাবার জন্য খেলনা থেকে শুরু করে আরও প্রয়োজনীয় সাংসারিক অনেক জিনিসপত্র নিয়ে এসছে। এবং দেখতে দেখতে আমি দেখতে পাচ্ছি যে আমি মেলার সামনে যেখানে মণ্ডপ, সেখানে মায়ের সামনে দেখছি যে তৃতীয় দিনের পুজো শুরু, এবং সেই তৃতীয় দিনের পুজোর একটা আরতি আমি দেখতে পাচ্ছি। কি ভালো লাগছে, এত সুন্দর করে তালে তালে, এবং মায়ের কাছে এসে সেই মন্ত্রমুগ্ধ এবং আত্মার তৃপ্তি যেভাবে আসে ঠিক মনের মধ্যে, এবং 108টা প্রদীপ জ্বলছে, তার মধ্যে আরতি চলছে, সবাই দাঁড়িয়ে রয়েছে সামনে দেখার জন্য। আমি এই দৃশ্যটি উপভোগ করছি, আপনারাও কিছুক্ষণ আগে দেখে নিন। তারপর আমি আরও অনেক কিছু দেখাবো, অনেক কিছু এই বিষয়টা নিয়ে আরও আপনাদের সামনে পড়বো, একটু দেখতে থাকুন। ইতিমধ্যে এই আরতি দেখতে পাচ্ছি শেষ হয়ে গেছে, এবং আমরা মেলার কাছে সবাই রয়েছি এবং মেলায় প্রচুর লোকজন। আসলে একটু দেখে নিই মেলার চারিপাশটা আর একবার, কত সুন্দর, কত লোকজন এসছে, কি সুন্দর লাগছে, ঘুরতেও লাগছে ভালো। আমি মেলার কথা বলবো। মেলার এই পরিসর জায়গা অনেকটাই দীর্ঘ বড় আছে, যতটা আমরা মেলার সামনে দেখছি ঠিক তাই না, আরও ওই দিকে অনেকটা এরিয়া রয়েছে যেখানে অনেক নাগরদোল্লা, প্রচুর কয়েকশো দোকান রয়েছে, অনেক খাবার জায়গা রয়েছে, স্টল রয়েছে, এবং
খুব ভালো লাগবে। মেলাটা পুরোটা ঘুরে আমি যখন আপনাদেরকে দেখাবো, আরও অনেক কিছু পুজোর জায়গাটা অনেকটা দেখিয়ে দিলাম, যেখানটা আমি দেখতে পাচ্ছি। দেখতে দেখতে আমার একটা খুব ভালো জিনিস আমি দেখাচ্ছি। আমার পরিবারেরই আর একজন এসছে, খুব ছোট ব্যক্তি, দেখতে পাচ্ছে, খুব ঘুরে, যার নাম এই বিয়াসিনী। দেখুন কি পুজোর মেলাতে সে খুব আনন্দ করছে, সে আনন্দে নিজের মতো ঘুরছে, ভালো লাগছে। যাই হোক, আমি এবার সেই গল্পটার দিকে যাব যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম, মেলা এবং গণেশ জননী মেলার পুজোর সাথে এই বিষয়টার কি সম্পর্ক। বিশ্বজুড়ে এক নিরর্থক দৌড়ে না গিয়ে ভগবান গণেশ এক ভিন্ন ধরনের যাত্রা শুরু করেছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে তার পিতামাতা ভগবান শিব এবং পার্বতীর চারপাশে 3বার হেঁটেছিলেন। এটি এমন একটি সিদ্ধান্ত ছিল যা এই ঐশ্বরিক চ্যালেঞ্জের গতিপথ চিরতরে বদলে দেবে। গণেশ যখন 3বার চক্র শেষে তার বাবা মায়ের কাছে ফিরে আসেন, তখন শিব এবং পার্বতী তার অপ্রচলিত পদ্ধতিতে মুগ্ধ হন। তাকে তারা জিজ্ঞাসা করেন কেন তিনি তার ভাই কার্তিকের মতো বিশ্ব জুড়ে দৌড়ে অংশ নেননি। গণেশ তার জ্ঞান ও ভক্তির গভীরতা প্রদর্শন করে উত্তর দিলেন, আমার প্রিয় পিতামাতা শিব এবং পার্বতী হলেন সমগ্র বিশ্ব। তাদের ঐশ্বরিক উপস্থিতির মধ্যেই সমগ্র বিশ্ব নিহিত। আমার প্রিয় পিতামাতা, যখন মহাবিশ্ব তোমাদের মধ্যে বাস করে, তখন পৃথিবীর ভৌত বিস্তৃতি অতিক্রম করার কোনো প্রয়োজন নেই। শিব ও পার্বতীর কেবল গণেশের গভীর অন্তর্দৃষ্টি দেখেই বিস্মিত হননি, বরং তার ভক্তি এবং প্রেমে গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে জ্ঞান ও বোধগম্যতা কেবল শারীরিক কৃতিত্বের চেয়ে বেশি, এবং তারা গণেশকে সর্বোত্তম জ্ঞান এবং অমরত্বের অমৃত দিয়ে পুরস্কৃত করেছিলেন। যাই হোক, এই বিষয়টা নিয়ে আবার পরে বলবো। তার আগে দেখে নিই, আমি মেলায় বিভিন্ন রকম দোকান এসে সামনে দেখতে পাচ্ছি একটা মাটির আধুনিক বোতল, যার মধ্যে জল রাখা যায়, জল ঠান্ডা থাকে, মাটির চা প্লেট, কাপ, এবং দেখতে পাচ্ছি সাথে সাথে পাশে আরো অনেক রকম দোকান রয়েছে বাচ্চাদের খেলনা, যেগুলোকে মধ্যে খুব কম দামের মধ্যে হলেও এবং খুব সুন্দরভাবে বাচ্চারা পছন্দ করে। আমাদের সেই ছোটবেলাকার খেলনা দেখতে পাচ্ছি, একটা বাটির মধ্যে কি সুন্দর জল, একটা স্টিমার ঘুরছে, যেটা আমরা ছোটবেলায় এই ধরনের মেলায় দেখতাম এবং খুব সেই জিনিসটা চোখে পড়ছে, সেই ছোটবেলার কথা মনে পড়ছে। কত রকম বাঁশি, বাচ্চাদের সব রকম খেলনা, এত খেলনা যে সব সময় বলে বলে আপনাকে বোঝাতে পারবো না। চোখে দেখলে নাম বলে কোনটা বাঁশির দোকান, কোনটা বাচ্চাদের প্লাস্টিকের বিভিন্ন রকম খেলনা, এত বিভিন্ন রকম। এই সমস্ত বিক্রেতারা দূর দূরান্ত থেকে এসেছেন মেলায়, প্রচুর লোকজন আসবে, তারা কিনবে, তাদের পছন্দ করবে। মেলায় সবাই আসে ঠিকই, কিন্তু সবাই যে সব কিছু কিনে ফেলবে এরকম তো নয়। অন্তত 100 জন এলে অন্তত 10 জন কিনবে, এটাই আশা করেই তারা মেলায় সারাটা দিন এইভাবে আশাই পেতে থাকে। দেখছি কত ভালো ভালো দোকান এসেছে, কত সংসারের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্র, কাপ প্লেট থালা বাসন লাগে, সেই সমস্ত দোকান। সেখানে তো ভিড়, প্রচন্ড ভিড়। দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে একটা দোকানে কত কাস্টমার, কেউ এত কম দামে মাল দিতে চায় যে কোনো দোকান থেকে ওই দোকানে যা মাল নেবেন তাই 20 টাকা, কেউ 10 টাকা। বিভিন্ন রকম এই যে সাজগোজের দোকান দেখতে পাচ্ছি, ইমিটেশনের দোকান, ক্লিপ থেকে শুরু করে আবার দেখতে পাচ্ছি মেলায় দূর থেকে মঞ্চে প্রতিদিন একটা অনুষ্ঠান হয়, কখনো নাচের, কোনো জন গানের, বিভিন্ন রকম সেই অনুষ্ঠানও দেখতে পাচ্ছি। দূর থেকে দেখতে পাচ্ছি অনেক দূরে যে মেলায় যে নাগরদোলা বা তার যে বিস্তৃতি, মেলাটা কত দূর পর্যন্ত সেটাও আমরা দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে। এই যে বিভিন্ন রকম 20 টাকার হরেক মাল, 20 টাকায় ইমিটেশনের গহনা, 20 টাকার থালা বাসন, সব রকম দোকান। যে খাবার কি নেই সেখানে, ফিশ ফ্রাই থেকে সব কিছু রয়েছে, মোমো থেকে সব কিছু।
এত দোকান, কোন দোকান ছেড়ে কোন দোকানে আপনি যাবেন বুঝতেই পারবেন না। কয়েকশো দোকান, আমি পুরোটা আপনাকে দেখাবো। দেখতে পাবেন যে সাজা গোজা ইমিটেশনের দোকান, প্লাস্টিকের সাংসারিক যে সমস্ত দোকান, বাচ্চাদের খেলনার দোকান, কতগুলো দোকান। একটা দোকানে একই রকম টাইপের সব দেখতে, একই টাইপের খেলনা রয়েছে, দু একটা হয়তো একটু আলাদা, খুব ভালো লাগবে। দেখুন, মেলা চোখ ধাঁধিয়ে যাবে, কোনটা আপনি দেখবেন, কোনটা কিনতে চাইবেন, কোনটা কেনার জন্য আসবেন, এগুলো আপনার মাথায় কিছুই থাকবে না। এত দোকান, একদিক দিয়ে বেরোবেন মনে হবে যে ওঠাই বোধহয় শেষ, তা নয়, আবার আর এক জায়গা থেকে শুরু হবে। মেয়েদের এই যে সাজগোজের ইমিটেশনের দোকান একটা নয়, অন্তত 30-40টা এরকম দোকান রয়েছে। কোন দোকান থেকে, এবং প্রচুর জিনিসপত্র, পছন্দ আপনারা কিছু না কিছু হবেই। এই জন্যই তো মেলায় আসা বিভিন্ন জিনিসপত্র। এই মেলার একটা বৈশিষ্ট্য আছে, আমি বলবো। এই গণেশ জননী পুজো ও মেলা আজকের নয়, কয়েক শতকের পুরনো এই মেলা। এই মেলায় যখন শুরু হয়েছিল তখন কালক্রমে সেই সমস্ত এত দোকানপাট, আধুনিক আমরা বাজার ছিল না। তখন এই মেলায় আসতো মানুষ তাদের সারা বছরের প্রয়োজনীয় সাংসারিক দ্রব্য থেকে শুরু করে অনেক প্রয়োজনীয় জিনিস, যেগুলোকে এই মেলায় চোখে পড়তো এবং মেলা থেকেই সংগ্রহ করে তারা রাখত। কালক্রমে এই মেলা বিস্তৃতি হয়তো কখনো জায়গার কারণে ছোট হয়েছে বা প্রয়োজনের তুলনায় ছোট হয়েছে, এবং বিভিন্ন রকম দোকান যেগুলো আমরা সারা বছরই পেয়ে থাকি, ফলে মেলায় এসে শুধুমাত্র যে শুধু কিছু কিনবার জন্য আসি সেই ইচ্ছা, সেই টানটা অনেকটাই কমে যায়। কিন্তু মেলায় আসি একটাই কারণ, একসাথে অনেক কিছু দেখতে পাবো, অনেক লোকজন দেখতে পাবো। প্রতিদিন এসে আনন্দ, কিছু খাবো, কিছু ঘুরবো, কিছু দেখবো, এগুলো একটা মেলার বৈশিষ্ট্য। এবার বলি, এই গণেশ জননী চাকদা পুরাতন বাজারে আনন্দগঞ্জের এই গণেশ জননী মেলা আজকের নয়, এই মেলার কিছু বৈশিষ্ট্য আছে। এই মেলায় মা গণেশ জননীর আবির্ভাব এবং পুজো শুরু হয় মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে, এবং এই পুজো 4 দিন ধরে চলে। এবং মা শুধু এই 4 দিন থাকে তা নয়, মা 1 মাস ধরে থাকে এবং দোলের দিন পর্যন্ত। কিন্তু মেলা আগে 1 মাস ধরেই চলতো, কিন্তু কালক্রমে বিভিন্ন কারণে এই মেলার ওই দীর্ঘায়িত সময় অনেকটাই প্রয়োজন কমে গেছে, বা সেই ধরনের টান বা কমে যাওয়ায় মেলাটাকে অন্তত শিবরাত্রি পর্যন্ত করা হয়েছে, অর্থাৎ 15 দিনের মতো। এবং এই মেলার আরো একটা বৈশিষ্ট্য হলো, মা গণেশ জননীকে কখনোই সরাসরি পুজোর শেষ দিন আমরা এইভাবে বিসর্জন হয় না, যেভাবে সমস্ত পুজোর পর প্রতিমা বিসর্জন হয়। মায়ের প্রতিমা এবং কাঠামো এই মন্দিরেই থাকে। শুধু মন্দিরে এই কাঠামোর অংশটুকুকেই আমরা কোনো বড় গঙ্গায় যেতে পারি না, অন্য কোথাও যেতে। এখানে গঙ্গার কাছেই বুড়িগঙ্গা বলে একটা জায়গা আছে, যেটাকে শোনা যেত যে বহু আগে গঙ্গা নাকি ঠিক এই জায়গাটাতেই গঙ্গা থাকতো। সেখানেই মায়ের কাঠামোকে বিসর্জন দেওয়া নিয়ম আছে। ফলে সেখানে এই বুড়িগঙ্গায় জল থাকুক না থাকুক বা শুকিয়ে যাক, তবু এই মা গণেশ জননীর এই কাঠামো ওই বুড়িগঙ্গাতেই দেওয়া হয়, এবং মূল যে কাঠামো সেটাকে অক্ষত রাখা হয়, যার উপরই প্রতি বছর মায়ের মূর্তি তৈরি হয় এবং মাকে পুজো করা হয়। আমরা যেতে যেতে আরো একটা বিষয় তুলে ধরি, যেটা আমি বলছিলাম এর আগে। আমাদের এই মা গণেশ জননী, গণেশ এবং কার্তিকের সেই বিষয়টাকে আর একবার বলতে চাই। গণেশের এই চিরন্তন বিজয়ের গল্পটি একটি গভীর শিক্ষা বহন করে, যা নিষ্ঠুর শক্তি এবং গতির চেয়ে বুদ্ধিমত্তা এবং বোধগম্যতার গুণাবলীর প্রশংসা করে। এটি আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞান শারীরিক দক্ষতার মধ্যে নয়, বরং স্পষ্টত এবং গভীরতার সাথে বিশ্ব এবং রহস্যগুলি উপলব্ধি করার জন্য একটা নিহিত রয়েছে।
গণেশের বিজ্ঞ উত্তরে এমন একটি বার্তা পেয়েছিলাম পৌরাণিক কাহিনীর সীমানা ছাড়িয়ে এবং মানব অস্তিত্বের মূল কথার সাথে প্রতিধ্বনিত হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে বুদ্ধিমত্তা এবং অন্তর্দৃষ্টি হলো সবচেয়ে বড় সম্পদ, যা আমাদের জীবনের জটিলতাগুলোকে প্রজ্ঞার সাথে মোকাবিলা করতে সাহায্য করে। মেলায় যেতে যেতে আমি আরো কিছু দেখতে পাচ্ছি, যে সমস্ত দোকানগুলো খাবার দোকান, এই যে চটপটি খুব সুস্বাদু। ছোটবেলায় সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন মেলায় আসতাম পাঁপড় ভাজা খেতে, জিলিপি খেতে, বাদাম ভাজা, গজা। পাঁপড় ভাজা মানেই মেলার একটা সবথেকে জনপ্রিয় এবং খুব প্রাচীন বিষয়, যেটাকে আমরা মেলা বলতে পাঁপড় ভাজা পাবো, পাঁপড় ভাজা খাবো, জিলাপি খাবো, এগুলোকেই মেলা। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আধুনিক এই সমস্ত খাবারের প্রতি হয়তো টান অনেক কমে গেছে। অনেক ধরনের নতুন সেই সমস্ত মোমো, এগ রোল, বিভিন্ন রকম পিজা এই সমস্ত এসেছে এখনকার মেলায়। কিন্তু একটা সনাতনী বা সেই মেলার আদর্শ খাবার বলতে ওগুলোকেই বোঝায়, যেগুলোকে আমরা মেলাকে চিহ্নিত করি। কিন্তু মেলার সেই আধুনিকতার সঙ্গে অনেকটাই বদলে গেছে। একটা মোমোর দোকান দেখতে পাচ্ছি, এরকম বেশ কয়েকটা এরকম মোমোর দোকান এবার মেলায় এসেছে। মেলার সাথে সাথেই খাবার দোকানের সাথে সাথে আমি দেখতে পাচ্ছি অনেক গৃহস্থ দোকান, বাচ্চার খেলনার দোকান, প্লাস্টিকের অনেক জিনিস যেগুলো আমরা প্রতিনিয়ত সাংসারিকভাবে লেগে থাকে, সেই সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে। এই যে মথুরা কেক দেখুন, এই সমস্ত খাবার দাবার এই সমস্ত মেলায় আগে আসতো না। এগুলো অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতের খাবার, যেগুলো আমাদের মেলায় এখন, এবং মেলা শুধু বলবো না, এমনি অনেক দোকানই আছে এই ধরনের দোকান যেগুলো সচরাচর আমরা দেখতে পাই। হ্যাঁ, কোনগুলো আমাদের খুব মেলার প্রয়োজন, এই যে যে দোকানটা দেখতে পাচ্ছি আছে হাতুড়ি, দা, আছে রুটির চাকি, বেলুনি, এই দোকানগুলো আদর্শ। মানে মেলার যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে প্রয়োজনের তাগিদে মানুষ এই মেলায় আসতো। মেলায় এত ধরনের খেলনার দোকান আছে, যে সমস্ত খেলনার সবগুলোই হয়তো আমাদের এখন মন টানে না, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই সমস্ত খেলার অনেক আধুনিক রূপে এখন এসেছে। যে সমস্ত খেলার প্রতি আমাদের টান ছোটবেলায় থাকে, ছোটরা যারা আসে তাদের এখনো টান প্রচুর রয়েছে। আমাদেরও টান আছে কি ওই নতুনত্ব দেখার জন্য আসছি। মনে হচ্ছে যে কিনতে ইচ্ছা নেই বা কিনে কোনো কাজ আমার বড় অবস্থায় নেই, কিন্তু ওই যে খেলার ওইগুলো এত আধুনিকভাবে এসে সেগুলো আমরা আগে কখনো সুযোগ পেতাম না হাতে। হয়তো ইচ্ছা হতো যে পরের বার হয়তো ওই মেলাটায় ওই খেলাটা আমি কিনবো। এইরকম বিষয় মেলায় এলে এই বিষয়গুলোই সব থেকে বেশি ভালো লাগে, যে অনেক ঘুরে ঘুরে দেখবো কত কি এসেছে। ওই যে কিনি বা না কিনি বা কেনার সুযোগ না থাকে, কিন্তু দেখবো। এবং যারা বিক্রেতা তাদের কাছেও একটা বিষয় হচ্ছে যে সব বিষয় যে তাদের সব কিছু বিক্রি হবে তা নয়, কিন্তু প্রচুর পুণ্যার্থী, প্রচুর দর্শনার্থী মেলায় আসে কেনার ঘোরার জন্য। কিন্তু এত লোকজন আসে যে 100 জনের মধ্যে 90 জনও যদি ঘুরে যায় 10 জন কিনবেই, সেই আশা নেই। তাতেও একটা বড় প্রতিদিন বিক্রি হবে প্রচুর, যা দিয়ে তাদের সংসার চলবে এবং ব্যবসা চলবে। মেলার এই যে সাজগোজের জিনিস, এত ধরনের সাজগোজ আসে এবং প্রতিদিন এখনকার সমস্ত যারা নারী তাদের সাজগোজ প্রতি পোশাকের সাথে তাদের এই সমস্ত ইমিটেশন গহনাগুলো বদলেছে। আরও এই সমস্ত গহনার চাহিদা বেড়েছে। যে সমস্ত সোনা গহনা, যে সমস্ত এখনকার দিনে সবসময় পরা বা পাওয়া খুবই কঠিন হয়ে গেছে এবং এত দাম, সেই জায়গায় যদি তার পরিবর্তে এইগুলো আমরা ব্যবহার করতে পারি, এইগুলোর প্রতি এখন চাহিদা এবং আকর্ষণ সবার ক্ষেত্রে এসেছে। মেলা বলতে যে এই দোকানগুলোতে সবার প্রয়োজন আছে তা না, কিন্তু মেলা দেখার জন্য সব দোকানে সমস্ত কাস্টমার বাচ্চার খেলনা দোকান পাশ দিয়েও
বড়রা যাচ্ছে মেয়েদের গহনার দেখার জন্য, অনেক ছেলেরা আসছে ছেলেদের কোনো বিষয়ে, সেগুলো মেলায় এটাই হচ্ছে ব্যবসা, যে প্রতিদিন আসবো, আনন্দ করব, ঘুরবো, কোনো না কোনো কিছু একটা আধা কিনবো, কিছু খাবো দাবো, ঘুরবো। এই যে মেলা মানে বন্ধুত্ব, মেলা মানে ঘোড়ার সঙ্গীকে নিয়ে সাথে চলা, বাচ্চাকে সঙ্গে নিয়ে তার আনন্দ দেওয়া, এই যে একটা শুভ দিক, এটা হচ্ছে একটা মেলার বৈশিষ্ট্য। মেলা শব্দের সংস্কৃত অর্থ বিশেষ করে সম্প্রদায় উদযাপনের প্রসঙ্গে একত্রিত হওয়া, যোগদান করা, মিলিত হওয়া, একসাথে চলা, সমাবেশ, সংযোগ করা, এটাকেই মেলার আক্ষরিক মানে বোঝায়। আমি দেখতে পাচ্ছি মেলায় এই যে এক একটা গহনার দোকানে কত রকম গহনা, কত রকম চাঁদের রিং, কত রকম খেলনা, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, কোনটা যে চোখে ভেসে উঠছে, কোনটা ভালো লাগছে, এত সুন্দর মনে হচ্ছে কিনি বা না কিনি, সবসময় যেন এই দোকানের পাশ দিয়ে ওই দোকানের পাশ দিয়ে একবার করে পা খেয়ে যায় যেন। এবং চোখের মধ্যে করে এখন মনে হচ্ছে যেন এই ইমিটেশন গহনা ইমিটেশনের মতো লাগছে না, লাগছে মনে হচ্ছে কোনো মণিমাণিক্য দিয়ে সাজানো, এত সুন্দর। এই দোকানগুলোর সামনে দিয়ে যেতেও খুব ভালো লাগে। এই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে এই গণেশ জননী মেলা হয় চাকদা পুরাতন বাজারে। গণেশ জননী এই মেলা আজকের নয়, বহু কয়েক শতকের পুরনো মেলা। সেই শতকের সেই পুরনো বিষয়গুলো আজও বহন করে চলেছে। আগেই বলেছিলাম মেলার একটা, এই গণেশ জননী মেলার একটা বৈশিষ্ট্য আছে। এই মেলার গণেশ জননী মায়ের মূর্তি মূল কাঠামো কখনো ওইভাবে বিসর্জনের মতো হয় না, মানে গঙ্গার খুব কাছেই আমাদের যে বুড়িগঙ্গা, যেটাকে আগে গঙ্গার সাথে যুক্ত ছিল, সেখানেই এই কাঠামোকে দিতে হয়, সেখানে জল থাকুক বা না থাকুক, এটাই দীর্ঘদিনের রীতি, সেইভাবেই চলে আসছে, আজও সেই মেলার ঐতিহ্যকে বহন করে চলে। এই মেলা 15 দিন না, আগে হতো প্রায় 1 মাস। সেই ঐতিহ্যকে বহন করেই মেলা মা গণেশ জননী মাঘী পূর্ণিমায় থেকে একেবারে দোল পূর্ণিমা পর্যন্ত, দোল পূর্ণিমার দিন এই মেলা শেষ হওয়ার কথা, এইভাবেই মেলাটা চলতো। কিন্তু বিভিন্ন কারণে, জায়গা ছোট হয়ে যাওয়ার কারণে, বিভিন্ন অনেক রকম কারণে মেলার দিনটাকে একটু কমিয়ে দেওয়া হয়েছে 15 দিন। তাই আমরা এই মেলার মাঘী পূর্ণিমায় শুরু হলেও মেলাটা চলে হচ্ছে শিবরাত্রি পর্যন্ত। তারপর আমাদের গণেশ জননী মায়ের মূর্তি থাকে, যেখানে আমরা ঠাকুর গণেশ জননী মাকে দেখতে পারি, কিন্তু মেলাটা আর থাকে না। এইভাবেই এই ঐতিহ্যকে বহন করেই এই মেলা চলছে এখনো পর্যন্ত। যাই হোক, দেখতে পাচ্ছি কত সুন্দর ঘর সাজানোর জিনিস, ফুলদানি, কি নেই মেলায়। মন শুধু কেড়ে নেয় কোনটা কিনবো কোনটা কিনবো না, কিন্তু কিনি আর না কিনি, প্রতিদিন আসি, প্রতিদিন দেখি। ওই খেলনাটা ছোটবেলায় কিনতে পারিনি, কিন্তু দেখতে এখনো পর্যন্ত ইচ্ছা করে। ওই যে কাচের বাসনপত্র, সেটা গৃহিণীর জন্য, ঘরের জন্য প্রয়োজন, সংসারে, কিন্তু আমি কিনি না কিনি, ওই বিষয়টার পাশ দিয়ে একবার যাব, কত লোকজন, কত দূর দূরান্ত থেকে, কত পরিচিত লোকের সাথে, যাদের সাথে দীর্ঘদিন দেখা হয়নি, হঠাৎ করে হয়তো মেলায় দেখা হয়ে গেল, এই ধরনের বিষয়গুলোও থাকে। কখনো কিনবো না ভাবি, কিন্তু মনে হয় যে আজকে একটা কিন্তু কিছু কিনে ফেললাম। এগুলোও দেখতে পারি মেলায়, ভালো লাগে, মেলার পরিবেশটাই আলাদা। এখনো তো মেলার মূল আরো একটা আকর্ষণের জায়গা রয়েছে, যেখানে এখনো পৌঁছায়নি। মেলা দেখছি কত দোকান, সব দেখতে দেখতে যাচ্ছি। সেটা হচ্ছে মেলার আসল নাগরদোল্লা, যেখানে নাগরদোল্লা চড়া বা নাগরদোল্লার সাথে আনুষঙ্গিক যে সমস্ত দোল্লাগুলো আসে, এখন ছোট ট্রেনের মতো যেগুলো করে, সমস্ত কিছু, বাচ্চাদের বিভিন্ন দোল্লা, খেলনা সব আছে, সেগুলো তো এখনো পৌঁছায়নি, সেগুলো যাব, আপনাদেরও দেখাবো, খুব ভালো লাগবে। এইরকম মেলা এই আমাদের জেলাতে তো নেই, আমাদের রাজ্যেও এরকম হয়তো 2-1টা মেলা আছে,
তার মধ্যেই গণেশ জননী মেলা অন্যতম। এবছরে এই গণেশ জননী মেলার আরো একটি বিশেষ আকর্ষণ হলো, আমরা জানি যে প্রয়াগরাজ উত্তরপ্রদেশে যে কুম্ভ মেলা শুরু হয়েছে 144 বছর পর, সেই যে পূর্ণতিথি লগ্ন ক্ষেত্রে সবকিছু মিলে যে কুম্ভ মেলার দিনক্ষণ পড়েছে, সেই রকমই লগ্ন ক্ষেত্রে সবকিছু মিলিয়ে এবারও মাঘী পূর্ণিমার সেই পূর্ণতিথি লগ্ন পড়েছে, সেই ইয়েতেই শুরু হয়েছে এই মাঘী পূর্ণিমার মেলা। ফলে এবছরের মেলাটাও অন্য যে সমস্ত প্রতিবারের যে মেলা হয় তার থেকে পূর্ণতিথি লগ্ন অনুযায়ী অনেকটাই আলাদা। ফলে এবারের লোকজন, এবারের মেলার আকর্ষণ সবকিছু থেকেই অনেকটাই আলাদা। যেতে যেতে আমি দেখতে পাচ্ছি যে একের পর এক ফুচকা, যেগুলো মুখরোচক, কিছু না খায় অন্তত ফুচকা খাবো, কটা ফুচকার দোকান আপনি দেখুন, পর পর একটার পর একটা আপনি শেষ করতে পারবেন না, এরকম অসংখ্য দোকান এসছে ফুচকা। আসলে যাচ্ছি ওই মেলাটার ওই দিকটা আরো অনেকটা এগিয়ে গেছে, অনেকটা দূর থেকে। সেইখানে গিয়ে আমি যেখানে যেতে চাইছি, যেটা দেখানোর জন্য, সেটা হচ্ছে দোলনা, নাগরদোল্লা, যেটার জন্য আমরা মেলার একটা আকর্ষণীয় বিষয় বলে মনে করি। ফুচকা খাবো, অনেক কিছু খাবো, তার আগে আমরা সেই জায়গাটায় যাই যেখানটায় নাগরদোল্লা এসছে। আমরা দেখতে পাচ্ছি সেই দোলনার কাছে যাওয়ার আগেই আরো অনেক রকম খাবার দোকান, অনেক রকম দোকান। ওই যে দেখতে পাচ্ছি যে একটা দোকান এসছে, দেখুন, যে বেলুন ফাটানো, তারপরে লটারি, পানের দোকান, কি নেই, এই সমস্ত দোকানগুলো খুব ভালো লাগে। এই যে বেলুন, এটা আমরা ছোটবেলায় বন্দুক দিয়ে মারতাম, বেলুন ফাটাতে পারি কি না পারি, কিছু যদি বাদে লটারিতে, সাইকেল, এরকম বিভিন্ন। বাচ্চাদের দেখুন কি সুন্দর এই যে সমস্ত রাইডারগুলো রয়েছে, এগুলো খুব ভালো লাগবে। শুধু বড়রা কেন, বাচ্চা আছে, যারা বাচ্চা বড়র মাঝে আছে, তাদের জন্য বিভিন্ন রকম রাইডার রয়েছে, এক একজনের জন্য এক এক রকম বয়সের সাথে উপযোগ্য, সময় উপযোগী সেই সমস্ত রাইডারগুলোকে আনা হয়েছে। সব রকম, যেটা আপনি মন থেকে চাইবেন, যেটা ইচ্ছা করবে সেটাই চড়তে পারেন, খুব ভালো লাগবে। কোনটা ছেড়ে কোনটা, হয়তো বাচ্চাদেরটা, কিন্তু সব রকম আছে। যেটার মূল বিষয় আমি দেখাবো, এই যে বাচ্চা একটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা আর কেউ নয়, খুব আমার কাছের একজন, যাকে দেখতে পাচ্ছেন মেলায় এসেছে। তাকে আমি নিজেও তাকে সঙ্গে নিয়ে এসেছি, এসে আমার সাথে এসে সেও খুব আনন্দ এবং খুশি। সেও ওই বিভিন্ন রাইডারগুলো, যেহেতু তার বয়স অল্প, আমি এই মুহূর্তে তাকে কোনো সেই ধরনের রাইডার একা ছেড়ে দেওয়ার পক্ষে নয়, তাই সে মেলা দেখছে। এবার দেখুন নাগরদোল্লা, যে বিষয়টাকে আমি দেখাবার জন্য মেলার খুব আকর্ষণ আমার অনেক, সেই ছোটোবেলা থেকেই কি মেলায় কিছু আসুক না আসুক, ওই রাইডারটা দেখতে পাচ্ছি একটা ট্রেনের মতো, এটা চলে যাচ্ছে, খুব ভালো লাগবে, টয় ট্রেনের মতো অনেকটা, এটাও খুব ভালো লাগবে। যাই হোক, এটা অনেকক্ষণ চড়ে, বেশ ভালো লাগছে। বাচ্চা যে খুব, বড়দেরই অনেক সময় ভয় লাগে, বাচ্চাদের লাগতে পারে, আবার অনেকে খুব সাহস আছে, সাহসিকতার সাথে কোনোটাকেই ভয় লাগে না, না নাগরদোল্লা, না টয় ট্রেন, না অন্য কোনো রাইডারে উঠতে। মেলা দেখতে দেখতে আমরা মেলার অনেক শেষ আমরা চলে এসেছি, যেখানটা আমরা মেলার শেষ আর দু একটা জিনিস রাইডার দেখবো। এই যে বাচ্চাদের একটা খেলনা দেখুন, যেমন খুশি লাফাচ্ছে, পড়ছে, কোনো লাগবে না, পুরো একটা বেলুনের মতো করে। এই ধরনের বহু খেলনা রয়েছে বাচ্চাদের জন্য, কোনো না কোনো একটা ভালো লাগবে। আমি যে জন্য বলছিলাম সেটা হচ্ছে আমার নাগরদোল্লা খুব প্রিয়, এবং মেলার সব থেকে আকর্ষণীয় রাইডার বা যা কিছু বলুন, এই মেলার একটা যে কটা আকর্ষণ তার মধ্যে হচ্ছে নাগরদোল্লা। নাগরদোল্লা দেখতেও যেমন ভালো লাগে, চড়তেও আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। এত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে একটা চক্র, মেলার একটা আদর্শ জিনিস, এবং খুব সুন্দর লাগে। কখনো কখনো কেউ বলে আমার খুব ভয় লাগে, আমার তো খুব ভালো লাগে, খুব সুন্দর লাগছে মেলার এটা আকর্ষণ। কত রাইডার চারিদিকে, মেলায় না এলে বোঝাতে পারতাম না। মেলাটা খুব ছোট না, যতটা ছোট ভাবছি, যতটা ছোট বলছি ততটা ছোট না, কিন্তু হয়তো বহু আগে যে ধরনের এরিয়া, মানে খুব অনেক
দূর দূরান্ত থেকে মানে জায়গা নিয়ে মেলাটা হতো, তার থেকে জায়গাটা ছোট, কিন্তু অনেকটাই বড়। একেবারে ছোট ভাবলে ভুল হবে, এবং অনেক দোকান, কয়েকশো দোকান। খুব ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। মেলায় আসুন। আমাদের গণেশ চরণী মেলা মাঘী পূর্ণিমায় বসে, চলবে 15 দিন। সবাইকে ধন্যবাদ। নমস্কার।